নতুন একটি ভিডিওতে সকলকে স্বাগতম। আজকে আমরা কথা বলবো দ্বিতীয় দিনের একটি বলও মাঠে যখন গড়ালো না, তখন বাংলাদেশের পরিস্থিতি কোন অবস্থাতে আছে। তারা কি কিছুটা হলেও এগিয়ে গেল নাকি কিছুটা পিছিয়ে গেল? এগিয়ে গেল যে অর্থে কানপুরের টেস্ট 3 থেকে 3.5 দিনের ভিতরে শেষ হয়ে যাওয়ার কথা, শেষ হয়, স্ট্যাটস তাই বলে। তো সেদিক থেকে দেখতে গেলে একটা দিন সম্পূর্ণ যখন বৃষ্টির কবলে পড়ে শেষ হয়ে যায়, তখন কিন্তু অলমোস্ট 4 দিনে টেস্ট চলে আসে। আর প্রথম দিনে তো 1.5 সেশনের মতো খেলা হয়েছিল। সামনে আর মাত্র 3টা দিন আছে। বাংলাদেশ এখনো পর্যন্ত কিন্তু মাত্র 3 উইকেট হারিয়ে এখনো পর্যন্ত ক্রিজে অবস্থান করছেন এবং বলতে গেলে তারা শক্ত অবস্থানেই আছেন। তো আমরা যদি অন্য দেখে লক্ষ্য করি, তাহলে কিন্তু দৃষ্টিবিঘ্নিত এই ম্যাচে পিচের কন্ডিশন নেক্সট দিন কিরকম হবে না হবে সেটা কিন্তু আমরা কেউই বলতে পারি না। ব্যাটিংদের জন্য কতটা স্ট্রাগল করা লাগতে পারে, আবার কি নতুনভাবে স্পিন অ্যাটাক খুব জোরদার হবে কিনা, কিংবা ফাস্ট বোলিংরা সুইং পাবে কিনা, এক্সট্রা অর্ডিনারি কিছু অ্যাডভান্টেজ আদায় করে নিতে পারবে কিনা, সেটা আগামী দিন খেলা যখন মাঠে গড়াবে তখন দেখা যাবে। তো সর্বশেষ আপডেট যতটুকু জানা যাচ্ছে যে তৃতীয় দিনের খেলা নিশ্চয়ই প্রথম সেশন থেকে শুরু হবে। কোনো সমস্যা হবে বলে আপাতত দৃষ্টিতে মনে হচ্ছে না, আবহাওয়াবিদদের মতে তাই মনে হচ্ছে। তো বাংলাদেশের অবস্থানটা যদি আমরা একটু লক্ষ্য করি, তাহলে আপনার কি মনে হয়, বাংলাদেশ কি বড় কোনো সংগ্রহ করে তারা কি ইন্ডিয়ার সামনে বড় কোনো চ্যালেঞ্জ ছড়ে দিতে পারত, নাকি অল আউট হওয়ার নিদারুণ এক কষ্টের ভিতর দিয়ে তাদের ইনিংসের পরিসমাপ্তি ঘটতো? সেটা অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন কি হতে পারত। তো কি হতে পারতো না পারতো সেটা আগামী দিনের খেলা দেখলে বুঝতে যাবে। এখনো অলমোস্ট 270 ওভারের খেলা বাকি, 3 দিন এখনো পর্যন্ত বাকি। বৃষ্টিবিঘ্নিত অবস্থায় কতটা সময় খেলা হবে না হবে সেটা ভবিষ্যতের উপরে নির্ভর করছে, আমরা কেউ সেটা বলতে পারি না। কিন্তু তারপরেও আরও একটা কথা কিন্তু থেকেই যায় যে বাংলাদেশ দল যে কনফিডেন্সের সাথে তারা শুরুটা করেছে, সেই কনফিডেন্সের ধারাটা কি তারা বজায় রাখতে পারবে কিনা, তারা 300 বা 350 প্লাস রান স্কোরবোর্ডে জমা করতে পারবে কিনা, 300 350 না হোক 250 300 একটা সেফ জোন, তো তারা পারবে কিনা কানপুরের পিছে 250 প্লাস রান তারা স্কোরবোর্ডে জমা করতে। আমাদের বাংলাদেশের অবস্থান যদি আমরা দেখি, তাহলে এখন কিন্তু টেস্টের বাংলাদেশ দলের স্ট্যাটসের দিক থেকে এগিয়ে থাকা মুমিনুল হক, মুশফিকুর রহিম, তারা দুজনেই অপরাজিত অবস্থায় ক্রিজে আছেন এবং তাদের পরবর্তীতে মেহেদী হাসান মিরাজ, ইনফর্ম লিটন দাস গত টেস্ট ইনিংসের কথা বাদ দিলে, এবং তারপরে দ্বিমত সাপেক্ষে শেষ টেস্ট খেলা সাকিব আল হাসান এখনো পর্যন্ত কিন্তু তিনি গ্রিন রুমে অবস্থান করছেন। তো বোলিংদের থেকেও যদি ব্যাটে একটু সাপোর্ট পাওয়া যায়, তাহলে অবশ্যই স্কোরবোর্ডের জন্য অনেক উপকার হবে। এবং বাংলাদেশের যে বোলিং লাইন আপ, সেখানে আমরা দেখছি যে 3টা স্পিনার নিয়ে তারা খেলাচ্ছেন, তাদের জন্য কতটা কি ভালো হতো না হতো। কারণ বৃষ্টি হওয়ার পরে গিয়ে পিচের রূপ কিন্তু নতুন রূপ ধারণ করে, আউটফিল্ড তখন স্লো হয়ে যায়, তখন রান ক্যারি করা অনেক টাফ হয়ে যায়। তো যেহেতু এখনও 3টা দিন বাকি, এখনও অনেক ধরনের চড়াই উতরাই দেখা বাকি, কত কি হবে না হবে সেটা ভবিষ্যতের উপরে নির্ভর করছে। কিন্তু তারপরও আমার কেন জানি মনে হচ্ছে যে বাংলাদেশ দল একটু হলেও এই টেস্টে কিছুটা এগিয়ে গেল। কারণ তাদের যদি দ্বিতীয় দিন খেলতে হতো, তাহলে দ্বিতীয় দিনের ভিতরে যদি তারা অল আউট হয়ে যেত, তখন কিন্তু তারা একটা ইনিংস অলরেডি লস্ট হয়ে যেত। তো তারা সেইটা যখন তৃতীয় দিনে শুরু করবে, তখন তারা কিন্তু পঞ্চম দিনের অনেকটাই কাছাকাছি চলে আসবে। তো সেই দিক থেকে দেখতে গেলে তারা অ্যাটলিস্ট জয়ের কথা না চিন্তা করা যাক, আমরা ড্রয়ের কথা তো চিন্তা করতেই পারি। কারণ পাকিস্তানের সাথে 2টো টেস্ট জয়ের পরে আমরা তাদেরকে যে বাংলা ওয়াশ করে আসলাম, সেখান থেকে ফিরে যখন ইন্ডিয়ার কাছে 2টো টেস্ট অলরেডি হারা হয়ে যাবে, তখন দৃষ্টিকটু দেখায় বিষয়টা। কিন্তু যখন আপনি একটা ম্যাচ ড্র করবেন, তখন কিছুটা হলেও সম্মানজনক হবে বিষয়টা। আপনার টেস্ট চ্যাম্পিয়নশিপের যে লিস্ট আছে, সেখানে আমরা ফাইনালে না যেতে পারি, একটা ভালো অবস্থানের দিকে এগিয়ে যাব। দ্বিতীয় যে বিষয়টা নিয়ে আমরা কথা বলবো, সেটা হচ্ছে শ্রীলঙ্কা এবং নিউজিল্যান্ড টেস্ট। আমরা শ্রীলঙ্কা এবং নিউজিল্যান্ড টেস্টে শ্রীলঙ্কা কিন্তু 602 রান করে তারা ইনিংস ডিক্লেয়ার করেছেন এবং সেখানে কামিন্দু মেন্ডিসের 182 রানের একটা অসাধারণ ইনিংস আমরা লক্ষ্য করেছি। এবং তার পরবর্তীতে গিয়ে নিউজিল্যান্ডের যে ধরাশায়ী অবস্থা, এ কি সেই নিউজিল্যান্ড? কে নেই নিউজিল্যান্ডে? ব্যাটিং লাইন আপে সবাই আছেন, টম লাথাম, ডেভন কনওয়ে, উইলিয়ামসন, দেন তারপরে টম ব্লান্ডেল, গ্লেন ফিলিপস, মিশেল সান্তনার, সবাই আছেন। কে নেই? এবং রসেন রবীন্দ্রের মতো ব্যাটসম্যান সেখানে আছেন। কিন্তু তারপরেও তারা গলের মাঠে একটুও ক্রিজে ধাতস্থ হতে পারলেন না। শ্রীলঙ্কার স্পিনার প্রভাত জয়সূর্যা, তিনি কিন্তু একাই 6 উইকেট নিয়ে তাদেরকে 88 রানে প্রথম ইনিংসে অল আউট করে দিয়েছেন। এবং তৃতীয় দিনে তারা ফলোয়ান এড়ানোর জন্য যখন নিউজিল্যান্ড দ্বিতীয় ইনিংস ব্যাট শুরু করে, 199 রানে 5 উইকেট তারা হারিয়ে ফেলে। বর্তমানে ক্রিজে আছেন গ্লেন ফিলিপস এবং টম ব্লান্ডেল। তারা কতক্ষণ থাকবেন সেটা কেউ জানে না। তৃতীয় দিনের খেলা অলমোস্ট শেষ, কারণ সেখানে ফ্লাড লাইটের আলোর জন্য তারা
ডে অফ করে দিতে বাধ্য হয়েছে। তো আগামী চতুর্থ দিনের প্রথম সেশন বা দ্বিতীয় সেশনের ভিতরে হয়তো নিউজিল্যান্ড প্যাকেট হয়ে যাবে। তো একই সেই নিউজিল্যান্ড প্রথম টেস্ট শ্রীলঙ্কার কাছে হারার পরে দ্বিতীয় টেস্টে ক্রিকেটবিদরা সবাই আশা করছিল যে নিউজিল্যান্ড হয়তো প্রত্যাবর্তন করবেন। কেন উইলিয়ামস ঘাড়ের উপরে ভর দিয়ে আর কত, কেন উইলিয়ামসন একা দলকে কত বাঁচাবেন, আর কি কেউ নেই? এই নিউজিল্যান্ড কি সেই নিউজিল্যান্ড? ব্ল্যাক ক্যাপসদের কি শেষ হয়ে যাওয়ার দিন শুরু হলো? এরকম নিউজিল্যান্ড কি আমরা কেউ আশা করেছিলাম? অবশ্যই ক্রিকেটের কথা কখনো বলা যায় না। গোল বল কখন কোন দিকে কিভাবে টার্ন করবে না করবে, সেটা কখন কাকে কিভাবে ধরাশায়ী করবে আর কাকে কোন উচ্চতায় নিয়ে যাবে, সেটা শুধুমাত্র ভাগ্যবিধাতাই বলে দিতে পারেন। কিন্তু তারপরেও আপনার নিউজিল্যান্ড এবং শ্রীলঙ্কার টেস্ট কিন্তু ক্রিকেটের অনেকটা বাস্তব চিত্র আমাদের দেখিয়ে দিয়ে যাচ্ছেন। তাদের সাথে যদি আমরা কম্পেয়ার করতে যাই, বাংলাদেশ কিন্তু ইন্ডিয়ান মাটিতে ভালো খেলে না এরকম না। আমরা যখন এশিয়ার বাইরে খেলা করতে যাই তখন কন্ডিশনের কথা যদি বলতে যাই, তাহলে কন্ডিশন কিন্তু অনেকটাই আমাদের পক্ষে থাকে না। কিন্তু ইন্ডিয়াতে খেলা করতে যাওয়া মানে কিন্তু তাদের আবহাওয়া আমাদের আবহাওয়া অলমোস্ট সেম। তো তাদের সাথে ম্যাচ করে নেওয়া, মানিয়ে নেওয়া, তাদের পিচ, তাদের খেলার গ্রাউন্ড, অবশ্য ভারতীয় পিচ, শুধুমাত্র ভারতীয় বোলারদেরই আধিপত্য, এটা তাদের অনেক দিনেরই অহংকার। সেই অহংকারের প্রথম পতনটা হয়েছিল যখন ওডিআই ক্রিকেটের ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে সেই পরাজয়ের মধ্য দিয়ে। তো যাই হোক, বাংলাদেশ তৃতীয় দিনের শুরুটা কিভাবে করবে, কেমন কি করতে পারে, তারা স্কোরবোর্ডে কত রান জমা করতে পারে এবং ভারতকে কি তারা চ্যালেঞ্জ জানাতে পারবে, নাকি অল আউট হয়ে নিজেরাই সংকুচিত হয়ে ভারতের কাছে আবারও পরাজয় বরণ করবে? আপনাদের ভবিষ্যৎবাণী অবশ্যই জানাতে পারেন, কমেন্ট বক্স আপনাদের জন্য। ধন্যবাদ সবাইকে, দেখা হবে পরবর্তী ভিডিওতে।